একটা আর্টিকেলে, ইউরো অঞ্চলের বাইরে চীন বড় পরিসরে ডিজিটাল ইউনিয়নের পাইলট প্রকল্প চালাচ্ছে। ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলোও পরীক্ষা চালিয়েছে। গোপনীয়তা, আর্থিক স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের ওপর প্রভাব নিয়ে ইতিমধ্যেই কিন্তু উদ্বেগ ব্রিটেনের গবেষণার ওপর নজরে এসছে। এবং আরেকটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো 24 ঘন্টারও বেশি সময় ধরে ডিজিটাল ইউরো নিজেদের কাছে রাখার অনুমতি দেওয়া হবে না। কেন না, ডিজিটাল ইউরো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের কোনো সুদ দেওয়া হবে না, আবার এর জন্য কোনো খরচও বহন করতে হবে না। মানে ইউরোপ এখনো পর্যন্ত চীন, ভারত এগুলোকে সামনে রেখে একটা রিসার্চ চালিয়ে যাচ্ছে। তাহলে কি ব্রিক্সের সঙ্গে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নকেও একই মাত্রায় দেখা যেতে পারে? দেখুন, समझदारों के लिए इशारा ही काफ़ी है। আজকের ডেটে দাঁড়িয়ে কাদেরকে অ্যালাউ করছে, কাদেরকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, ইন দ্যাট কেস এই প্রশ্রয় দেওয়া জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক, একটা জিনিস বুঝতে হবে, আমি কোনো একটা নির্দিষ্ট মানুষকে যদি আমার পাশে বসাতে চাই, তাহলে আমি টেবিল চেয়ারটা পিছিয়ে তাকে যদি জায়গা করে দিই, দ্যাটস এ ইন্ডিকেশন মানুষটা বসতে চায় কি না চায়, দ্যাট ইজ অ্যান অ্যাক্টিভিটি। সো আমার কাজ ছিল আমি চেয়ারটা পিছিয়ে আহ্বানটা জানাচ্ছি, আর সে বসবে কি বসবে না ওটা সময় ডিসাইড করবে। সুতরাং আজকে ব্রিক্স, আমি বারবার বলছি, ব্রিক্স ইজ এ গ্লোবাল সাবজেক্ট। ব্রিক্স কোনো ছোটোখাটো ঘটনা নয় যে ওটা শুধুমাত্র একটা পার্টিকুলার জিনিসকে অ্যাড্রেস করছে। নো, ব্রিক্স হচ্ছে একটা বৃহত্তম রাষ্ট্রীয় পরিকাঠামোকে অ্যাড্রেস করছে, তাই ব্রিক্স ইম্পর্ট্যান্ট। এবং সে কারণেই আপনি যে ইন্ডিকেশনসগুলোর কথা বলছেন, আমি যে ইন্ডিকেশনসগুলোকে এন্ডোর্স করার কথা বলছি, ক্লিয়ার কাট এরকমই কিছু একটা হতে চলেছে। বেশ, অনেক ধন্যবাদ শুভাশিস। এবং শেষ প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা যেটা খোঁজার আমরা চেষ্টা করলাম, সেখান থেকে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গেল যে ব্রিক্স আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কোন জায়গায় পৌঁছতে চলেছে। অনেকগুলো বিষয় কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। যখন ব্রিক্স মুদ্রার কথা ভাবা হচ্ছে, চায়নাও এইরকম কোনো কারেন্সির কথা ভাবছে, তখন কিন্তু এই ডিজিটাল ইউরো, এই সব মিলেমিশে কিন্তু ডলারকে একেবারে শেষ করে দিতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ব্রিক্স প্রেসিডেন্সিতে ভারত কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছে, সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হয়েছে, এবং এইরকম বৈঠক কিন্তু আগামী অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত চলতে থাকবে। এবং একই সঙ্গে আমেরিকা এবার কি করে সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ গোটা বিশ্বের রিমোট কন্ট্রোলটা আস্তে আস্তে যে ভারতের কাছে চলে আসছে, সেইগুলো কিন্তু এই ইন্ডিকেশনগুলো থেকে অনেক স্পষ্ট। আমেরিকা তো বিভিন্ন দেশের ওপর ট্যাক্স চাপিয়ে যাচ্ছে, ট্যারিফ চাপিয়ে যাচ্ছে। ইউরোপের ওপরেও কিন্তু তাদের সাথে এত ভালো, এত মিত্র, তাদের মতো ভালো অ্যালাই বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কেউ নেই বলা হয়, যেটা যে আমেরিকা এবং ইউরোপ, কিন্তু তাদের ওপরও তো ট্যাক্স চাপাতে ছাড়েনি। তাহলে কোথাও গিয়ে কি এই আমেরিকার এই ট্যাক্স থেকে রেহাই পেতেও ইউরোপ এই ডিজিটাল ইউরো চালুর কথা ভাবছে? ভারতও কি তাহলে এবার আমেরিকাকে সরাতে ব্রিক্স কারেন্সির দিকে আরও বেশি করে ঝুঁকবে? সেটা কি তাহলে যাবে? একটা ছোটো গল্প বলি। হ্যাঁ, একটা লোক একটা অজগর সাপ পুষতো, বুঝলেন তো? অজগর সাপটাকে খুব ভালোবাসতো, করতো। অজগর সাপটা বড় হয়ে গেল, ছোট থেকে পুষতো, বড় হলো, বড় হতে ও তাকে ওর বেস্ট ফ্রেন্ড মানতো। তারপর হঠাৎ করে দেখলো অজগর সাপটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, 2 দিন 4 দিন 5 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তো ওর লোকটার খুব মনটা খারাপ ছিল, তো একটা ভেটের কাছে গেল, ডাক্তারের কাছে গিয়ে বললো, পশুদের ডাক্তারের কাছে গিয়ে বললো, জানিস আমার একটা অজগর সাপকে পুষেছি, ছোটো থেকে বড় করেছি, আজকের ডেটে দাঁড়িয়ে ও আমার পাশেই শোয়, কিন্তু খাওয়া দাওয়াটা একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তখন ওই ভেট বললে ইমিডিয়েটলি ও থেকে নিজেকে দূরে কর। বলছে কেন? বলছি যে খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে, ও নিজের পাকস্থলীতে জায়গা তৈরি করছে তোকে খাওয়ার জন্য। সুতরাং অজগর সাপের এই বন্ধুত্বটা আপনার কতটা নিজের দিকে যাবে আর কতটা আপনার নিজের বিপরীতে যাবে সেটা তো সময় বলবে। কিন্তু একটা কথা জেনে রাখা ভালো, অজগর সাপের সাথে বেশি বন্ধুত্ব চলে না। হ্যাঁ, হতে পারে আপনি একটা অজগর সাপকে নিয়ে একটু, তাহলে ভারতের সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বটা কোন পর্যায়ে আছে? অজগর সাপকে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ছবি লাগালেন, দেখবেন আপনাকে সবাই বীর পুরুষ বলবে। অজগর সাপ আপনাকে বলবেন আপনি দুরন্ত শিকারী, ধরুন বললো ইউ আর এ কিলার, এই ধরনের স্টেটমেন্ট করলো, তাহলে আপনি একটা ব্যাপক ব্যাপার। মাথায় রাখবেন একটা কথা, যত যাই হোক সাপ সাপই। মানে এটা কি ডোনাল্ড ট্রাম্পকে বলছে? আমি কাউকে বলিনি, আমি একটা গল্প বলছি, আমি গল্পটারই কন্টিনিউশনে আছি। এবার যার যা বোঝার, যার যা ভাবার ভাবতে পারে, এটা দেয়া মানে কি ইউরোপ সভারেনিটি, আমি কারো সভারেনিটিতে। তাহলে কি ইউরোপ এটা বুঝতে পেরে গেছে যে দূরত্বটা বজায় রাখাটা উচিত? রিয়েলাইজেশনটা আসবে সময়ের সাথে। ইউরোপ কি হারায়নি কিছু? ইউরোপের হারানোর ইতিহাসটা যদি আমরা দেখি, ইউরোপ কি হারায়নি? জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, আপনি ইটালি,
এরা হারায়নি। কোভিডের সময় এদের ট্রিটমেন্ট কীভাবে হয়েছিল, এরা কিভাবে সাফার করেছে, এরা বিভিন্ন রকম ট্রেড রুট কিভাবে এদের আটকে গেছে। G7 G20টা কি কারোর বাড়ির বাগানে হওয়া প্রতিযোগিতা নাকি, যে আপনি ঠিক করে দিচ্ছেন কে ফার্স্ট, কে সেকেন্ড, কে ফোর্থ? এরকম তো নয়। রিয়ালিটিটাকে ফেস করতে হবে। তাহলে হাউডি মোদির পর যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কটা খুব কাছাকাছি এসেছিল, তাহলে এখন এটা কোন পর্যায়ে রয়েছে? আমি আপনাকে একটা কথা বলি, এটা একটা জিনিস হচ্ছে কি সামনে দিয়ে দেখা। সামনে দিয়ে দেখবেন বাড়িতে যখন বিয়ে লাগে সব থেকে ঝগড়ুটে দুটো মাসি মেশো সবাই দেখবেন গা জড়িয়ে ছবি তোলে, ফ্যামিলি ফটোগ্রাফ। তো ফ্যামিলি ফটোগ্রাফ ভালো মানেই ফ্যামিলি ভালো ভালো, সেরম কনক্লুশন ড্র করার কোনো জায়গা নেই। একটা কথা বলি, আজকের ডেটে ভারতবর্ষ 1980 সালে বেঁচে নেই, আজকের ডেটে ভারতবর্ষ 1990-2000 সালে বেঁচে নেই। আজকের ডেটে ভারতবর্ষ একটা গ্লোবাল বড় পাওয়ার এবং রেকগনাইজড গ্লোবাল বড় পাওয়ার। তো যে দেশে ব্রিক্স প্রেসিডেন্সি হচ্ছে সেই দেশ তো ছোটোখাটো দেশ হতে পারে না। তো পয়েন্টটা হচ্ছে সেই দেশকে আজকে সাথে নিয়ে চলতে হবে। এবং আমি আজকে আপনাদের চ্যানেলে একটা স্টেটমেন্ট করছি, এই স্টেটমেন্টটা আমি ইচ্ছাকৃত করছি। সেটা হচ্ছে ভারতবর্ষের কাছে একসময় আমেরিকার রিকোয়ারমেন্ট ছিল, আজকের ডেটে ভারতবর্ষের কাছে আমেরিকা যেমন রিকোয়ারমেন্ট আছে তেমনই আমেরিকার কাছে ভারতবর্ষ কিন্তু একটা বিরাট রিকোয়ারমেন্ট। এবং গ্লোবালি আমেরিকা যত না গ্লোবালি বাকি দেশগুলোর কাছে বড় রিকোয়ারমেন্ট, তার থেকে অনেক বেশি ভারতবর্ষ বাকি দেশগুলোর কাছে রিকোয়ারমেন্ট। বিকজ আবারও আমি বলছি, আমি যদি কোনো মানুষকে নিয়ে সাথে চলতে চাই, সব থেকে আগে জানতে হবে যে আমার আশেপাশের লোকরা কি ভাবলো না ভাবলো পরের কথা, আমি কি তাকে নিয়ে চলতে পারবো, আমি কি তার সাথে কমফর্টেবল কি না। ইন্ডিয়া ইজ এ কমফর্টেবল কান্ট্রি টু বি অ্যান অ্যালাই। ইন্ডিয়ার সাথে এগিয়ে যেতে গেলে অ্যাজ অ্যান অ্যালাই কমফর্টেবলি এগোনো যাবে, কারণ ইন্ডিয়া দুমুখো সাপ নয়। ইন্ডিয়া আপনাকে ছোবল মারবে, তাকে ছোবল মারবে এই ভেবে আপনার ইন্ডিয়ার সাথে কূটনৈতিক অঙ্ক কষতে হয় না। ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রেট। আমরা তাহলে কোথাও গিয়ে ব্রিক্সের এই বন্ধুত্বটা দেখে বা ব্রিক্সের এই অর্গানাইজেশনটা দেখে কি এবার ইউরোপীয় ইউনিয়নও নিজেদেরকে আরো স্ট্রং করার চেষ্টা করছে? স্বাভাবিক। তাহলে কি কেউ ব্রিক্স দেখে শেখে, কেউ ঠেকে শেখে। ব্রিক্স তাদের উদ্বুদ্ধ করলো? করতে পারে, করার তো নানান রকম ক্রাইটেরিয়া আছে ব্রিক্সের মধ্যে। দেখুন, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। ব্রিক্সে আমেরিকান বিভিন্ন রকম সাইলেন্ট স্টেটমেন্টস গেছে, ব্রিক্সের ব্যাপারেই গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমরা সেগুলো কিছুই তোয়াক্কা করি না, আমরা মানে এখানে কিন্তু আমি আবারও বলছি, ব্রিক্স কেন্দ্রিক যখনই কোনো কথাবার্তা আমি বলছি, আই এম নট মিনিং অনলি ইন্ডিয়া, আমি বলছি রাশিয়া, চায়না, এমনকি মানে তথ্য আছে, এটা তো আমি বলছি না, এটা সোশ্যাল মিডিয়াতে আছে, এভরিওয়্যার ইন দ্য গ্লোবাল মিডিয়া আছে। ব্রাজিলের সর্বোচ্চ লিডারশিপ থেকে শুরু করে সাউথ আফ্রিকার সর্বোচ্চ লিডারশিপ পর্যন্ত ব্রিক্সের স্ট্যান্ড পয়েন্টটার পাশে স্ট্রংভাবে দাঁড়িয়ে। আমি একটু ছবিটাও দেখাতে বলি যে কারা কারা এসেছিলেন 22 এবং